আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। সহনশীলতা না থাকলে ইনসাফের বাংলাদেশ কি করে হবে? প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রতিবাদ ইবি রিইউ প্রেস ক্লাব ইবিসাসের। প্রথম আলো কার্যালয়ে হামলা ও আগুনের ঘটনায় 15 আসামি কারাগারে। প্রথম আলো ডেইলি স্টারে হামলার প্রতিবাদে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মানববন্ধন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। সহনশীলতা না থাকলে ইনসাফের বাংলাদেশ কি করে হবে? বাংলাদেশের সামাজিক ইতিহাস ধর্মীয় ও সাংস্কৃতিক বহুত্ববাদী চর্চার সঙ্গে গভীরভাবে যুক্ত। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থানেও বহুত্ববাদী দৃষ্টিভঙ্গির অনন্য সহাবস্থান আমরা দেখেছি। যেই সৌন্দর্য আমরা এই বৈচিত্র্যের মধ্যে খুঁজে পেয়েছি তাকে লালন করে আমরা জুলাই পরবর্তী একটি সাম্যের ও অন্তর্ভুক্তিমূলক ও ইনসাফের বাংলাদেশ গড়তে চেয়েছি, কেননা বৈচিত্র্যের উদযাপন সবসময় সুন্দর ও আকাঙ্ক্ষিত। অথচ প্রথম আলো ও ডেইলি স্টারের মতো স্বাধীন গণমাধ্যম ও ছায়ানটের মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর সাম্প্রতিক সহিংস হামলা সহনশীলতার এই পরিসরের সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি করেছে। কারণ এই পরিসর দীর্ঘদিন ধরে ভিন্নতা ও মত প্রকাশের নিরাপদ ক্ষেত্র হিসেবে কাজ করেছে। সংবাদ মাধ্যমের ওপর এ ধরনের সহিংসতা বিগত সময়ে আমরা না দেখলেও তাদের ওপর চাপ সৃষ্টি করার প্রক্রিয়া আমরা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকে দেখতে পাই, যার চূড়ান্ত বহিঃপ্রকাশ সাম্প্রতিক এই হামলা। এর সঙ্গে রয়েছে কিছু কর্তা ব্যক্তির এ ধরনের মবকে প্রেশার গ্রুপ বলে আখ্যায়িত করে ধীরে ধীরে জনপরিসরে তাদের বৈধতা প্রদান করা, যা এ ধরনের সমস্যাগুলোকে আরও বৃদ্ধি করার পেছনে ভূমিকা রেখেছে। এখানে সরকারের ব্যর্থতা ও দায় এড়ানোর কোনো উপায় নেই। তাই এই ঘটনাগুলো বিচ্ছিন্নভাবে দেখারও সুযোগ নেই এবং এগুলো আকস্মিক কোনো ঘটনাও নয়, বরং একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও সংগঠিত চর্চা হিসেবে দেখতে হবে। ভিন্নমত ও সমালোচনামূলক কণ্ঠকে জাতীয় স্বার্থবিরোধী আখ্যা দিয়ে প্রশ্নবিদ্ধ করা এবং সংস্কৃতি ও গণমাধ্যমকে বিদেশি প্রভাবে প্রভাবিত বা বিজাতীয় বলে চিহ্নিত করার মধ্য দিয়ে এসব পরিসরের বৈধতাকে খর্ব করা হয়। অপরদিকে এ ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে সহিংসতার বৈধতার বয়ানও তৈরি করা হয়। এভাবে ধীরে ধীরে সহিংসতা ক্ষমতার একটি অবিচ্ছেদ্য ভাষা হয়ে ওঠে। কে কি বলতে পারবে, কোন সংস্কৃতি গ্রহণযোগ্য আর কোনটি নয়, এই সীমারেখা টানার মধ্য দিয়ে ক্ষমতা নিজেকে প্রকাশ করে। গণমাধ্যম বা সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলা সেই সীমারেখা নতুন করে আঁকারই একটি প্রচেষ্টা। এর মধ্য দিয়ে এসব প্রতিষ্ঠানের সামাজিক গ্রহণযোগ্যতাকেও দুর্বল হিসেবে বৃহত্তর সামাজিক পরিসরে উপস্থাপন করা হয় এবং এর বিপরীতে একটি নতুন নৈতিকতা নির্মাণের প্রচেষ্টা নেওয়া হয়। তখন গান, উৎসব বা লেখার মূল্যায়ন আর সাংস্কৃতিক বা নান্দনিক থাকে না, তা হয়ে ওঠে নৈতিক শুদ্ধতার প্রশ্ন। একবার কোনো কিছুকে অগ্রহণযোগ্য ঘোষণা করা হলে সেখানে ভিন্ন মতের জায়গা খুব দ্রুত সংকুচিত হয়ে আসে। তাই এর বিরুদ্ধে সবাইকে দাঁড়াতে হবে, কারণ এর কোনো বিকল্প আমাদের সামনে নেই। এটি না করা গেলে এই প্রক্রিয়া সমাজে এক ধরনের নৈতিক আতঙ্ক তৈরি করতে শুরু করবে। এই আতঙ্কের রাজনীতির বারবার ফিরে আসাও আমরা অতীতে দেখেছি। আমরাই প্রকৃত দেশপ্রেমী। এ ধরনের বয়ানের বিপরীতে অন্যদের দাঁড়ানো হয়েছে সন্দেহের কাঠগড়ায়। সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক পরিসরের ক্রমাগত ছোট হয়ে ওঠার মধ্য দিয়ে এর ফল আমরা দেখেছি। এ প্রসঙ্গে আমাদের জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয় হল এসব ঘটনার প্রভাব কেবল আক্রান্ত প্রতিষ্ঠানেই সীমাবদ্ধ থাকে না। উদ্বেগজনক দিক হল এর দীর্ঘমেয়াদী সামাজিক প্রভাব। হামলার লক্ষ্যবস্তু কেবল নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান নয়, বরং পুরো সমাজেই এর প্রভাব পড়ে। ভয় ও নিশ্চয়তা আত্মসংযম ও আত্মনিয়ন্ত্রণে সংস্কৃতি তৈরি করে, যেখানে মানুষ প্রশ্ন করা বা ভিন্নমত প্রকাশ থেকে বিরত থাকে। ধীরে ধীরে অসহিষ্ণুতা স্বাভাবিক হয়ে ওঠে সামাজিক অভ্যাসের মাধ্যমে। সাধারণ মানুষের মধ্যে এসব নানাবিধ প্রভাবের কারণে মানুষও ধীরে ধীরে বদলে যেতে থাকে, যা আমরা পতিত আগামী সময়ে পদে পদে উপলব্ধি করেছি। পরবর্তী সময়ে সেই ধরনের প্রচ্ছন্ন প্রভাব পড়তে থাকে আমাদের লেখালেখির মধ্যে। যেমন কেউ কিছু লেখার আগে দুবার ভাবে, কিংবা কেউ গান গাওয়ার আগে থেমে যায়, যাকে আমরা একাডেমিক ভাষায় সেলফ সেন্সরশিপ বলে থাকি। এই থেমে যাওয়াই সহনশীলতার সবচেয়ে বড় ক্ষতি, কারণ ভয় একসময় অভ্যাসে পরিণত হয়। এই যদি চলতে থাকে তাহলে জুলাই পরবর্তী সময়েও আমরা এই ভয়ের অভ্যাস বা সংস্কৃতি থেকে আর বের হতে পারলাম কোথায়? তাই এটি কেবল একটি প্রতিষ্ঠানকে রক্ষা করার বিষয় নয়, বরং এটি আমাদের কাম্য সমাজকে রক্ষা করার সঙ্গে যুক্ত, যেখানে বৈচিত্র্য ও বহুচিন্তার সম্মিলন ঘটবে একটি সামাজিক ও সহনশীল প্রক্রিয়ায়। যেই সমাজ তার সাংস্কৃতিক বৈচিত্র্য ও সংবাদ মাধ্যমকে রক্ষা করতে পারে না, সেই সমাজ আদিত সংলাপ, ভিন্ন মতের অন্তর্ভুক্তি ও শান্তিপূর্ণ সহাবস্থান
অবস্থানকেই অস্বীকার করে। এটি কোনোভাবেই আমাদের জন্য কাম্য নয়। এখানে রাষ্ট্রের ভূমিকা ও আমাদের সামাজিক প্রতিক্রিয়াও গুরুত্বপূর্ণ। সহিংস ঘটনার পর যদি প্রতিবাদ, বিচার ও স্পষ্ট জবাবদিহির চর্চা না থাকে, তাহলে নীরবতা এক ধরনের স্বীকৃতি হিসেবে কাজ করে। ইতিহাস বলে এই নীরবতার মূল্য সমাজকে দীর্ঘদিন ধরে দিতে হয়। আমরা তো এমন একটি বাংলাদেশ চাইনি যেখানে গান গাওয়া, লেখা বা প্রশ্ন তোলা মানুষের জন্য ঝুঁকির বিষয় হয়ে দাঁড়াবে। সহনশীলতা কোনো বিমূর্ত আদর্শ নয়, এটি দৈনন্দিন চর্চা। এই চর্চা দুর্বল হলে রাষ্ট্র হয়তো টিকে থাকে, কিন্তু সমাজের অবক্ষয় অবধারিত। সেই ক্ষয় নীরবে ঘটে, আর ঠিক সেই কারণেই তা সবচেয়ে বিপজ্জনক। এতে সমাজের সব স্তরে অসহিষ্ণুতার চর্চা দেখা যায়। আর ভিন্ন মতের অবদমন থেকে শুরু করে সহিংসতার মৌলিক কারণগুলোর পেছনের কারণ হলো এই সহনশীলতার অভাব। একটি বহুত্ববাদী সামাজিক ব্যবস্থা লালনের মধ্য দিয়ে এই বাংলাদেশ তখনই টিকে থাকবে যখন তার সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক পরিসরগুলো টিকে থাকবে। এই সত্য ভুলে যাওয়ার সুযোগ আমাদের নেই। তাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এই ধরনের অবস্থার দায় কোনোভাবেই এড়াতে পারে না। সামনেই আমাদের নির্বাচন। এমন অবস্থায় ওসমান হাদির মতো একজন নির্ভীক তরুণ নেতাকে সহিংসভাবে হত্যা করা এবং তার মৃত্যুকে পুঁজি করে এমন দুর্বৃত্তায়ন কোনোভাবেই আমাদের জন্য কাম্য নয়। ওসমান হাদি মৃত্যুর জন্য দোষীদের যেমন খুঁজে বের করতে হবে, তেমনি সাম্প্রতিক হামলার পেছনের কুশীলবদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের মনে রাখতে হবে, এ ধরনের কর্মকাণ্ড আমাদের একটি গণতান্ত্রিক রূপান্তরের পথকে যদি আরও সংকটময় করে তোলে, তাহলে এর চেয়ে দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। তাই সব রাষ্ট্রযন্ত্র, সিভিল সোসাইটির প্রতিনিধি ও সমাজের সবাইকে এ বিষয়ে সোচ্চার কণ্ঠে এগিয়ে আসতে হবে। আমাদের একটি সাম্যের ও মানবিক রাষ্ট্র গড়ে তোলার জন্য সেই বিশ্বাস আমাদের হৃদয়ে রাখতে হবে। কিছু দুষ্কৃতকারীর জন্য আমরা যেন সেই লক্ষ্য থেকে পিছু না হটি, সেদিকে আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। সহনশীলতা একটি সমাজের বহুত্ববাদী চর্চা। রাজনৈতিক ও ধর্মীয় সৌহার্দ্য এবং সম্প্রীতিকে টিকিয়ে রাখার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই সহনশীলতা আমাদের সমাজে টিকিয়ে রাখতে কেবল কিছু তথাকথিত অঙ্গীকারই যথেষ্ট নয়, বরং জনপরিসরে বহুত্ববাদী চর্চাগুলোকে ধারাবাহিকভাবে সুরক্ষা দিতে হবে। আর এটি করতে হবে সামাজিক ও রাষ্ট্রীয় উভয় প্রচেষ্টার মধ্য দিয়ে। কেননা এই জনপরিসরগুলো টিকে থাকার উপরই নির্ভর করছে বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংস্কৃতিক ভবিষ্যৎ। বুলবুল সিদ্দিকী, অধ্যাপক, রাজনীতি ও সমাজ বিভাগ, নর্থ সাউথ ইউনিভার্সিটি। প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রতিবাদ, ইবিডিইউ, প্রেস ক্লাব, ইবিসাস। দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিসে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তব্যরত সাংবাদিক সংগঠন ইবি রিপোর্টার্স ইউনিটি, প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতি। একই সঙ্গে নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরকে হেনস্থার ঘটনারও প্রতিবাদ জানিয়েছেন ক্যাম্পাসে কর্তব্যরত সাংবাদিক সংগঠনের নেতারা। গত শনিবার ২০ ডিসেম্বর কর্তব্যরত ৩ সংগঠনের পৃথক বিবৃতিতে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা। ইবিডিইউ নিন্দা ও প্রতিবাদ। ইবিডিইউ সভাপতি ফারহানা নৌশিন তিতলি ও সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রিমন যৌথ বিবৃতিতে বলেছেন, গণমাধ্যমের ওপর এ ধরনের হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং স্বাধীন সাংবাদিকতা, মত প্রকাশের অধিকার এবং জনগণের সাংবিধানিক স্বাধীনতার ওপর সরাসরি চ্যালেঞ্জ। সংবাদপত্রের কার্যালয় কখনোই হামলার লক্ষ্যবস্তু হতে পারে না। দেশের একজন প্রবীণ, দায়িত্বশীল এবং নীতিবদ্ধ সম্পাদককে প্রকাশ্যে লাঞ্ছিত করার ঘটনা সম্পূর্ণ অশোভন, অমানবিক এবং আইনের শাসনকে চ্যালেঞ্জ করে। বিবৃতিতে আরও বলা হয়, ভিন্নমত দমন, সমালোচনামূলক সাংবাদিকতার রোধ এবং গণমাধ্যমকে নীরব করার উদ্দেশ্যে এ ধরনের হামলা পুরো সমাজকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। এটি জাতীয় নিরাপত্তা, মানবাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর এক অশনি সংকেত। ইবি প্রেস ক্লাবের নিন্দা। এক যৌথ বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান ইবি প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন এবং সাধারণ সম্পাদক নাজমুল হোসেন। বিবৃতিতে তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও ব্যথিত হয়েছে ইবি প্রেস ক্লাব। তবে এই শোকাহব ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী 18 ডিসেম্বর দিবাগত রাতে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। একই সময়ে ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নুরুল কবিরকে হেনস্থার মতো নিন্দনীয় ঘটনার জন্ম দেয়। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গণমাধ্যমের ওপর এ ধরনের হামলা এবং একজন সম্পাদককে লাঞ্ছিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড সরাসরি গণতান্ত্রিক চেতনা, মত প্রকাশের স্বাধীনতা ও সাংবিধানিক মূল্যবোধের পরিপন্থী। বিবৃতিতে তারা আরও বলেন, গণমাধ্যমকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা একটি পরিকল্পিত অপচেষ্টা, যার উদ্দেশ্য স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত মত প্রকাশকে দমন করা। এর মাধ্যমে সমাজে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। অতীতেও এ ধরনের অপচেষ্টা চালানো হয়েছে, কিন্তু সেগুলো কখনোই সফল হয়নি। ইবি সাংবাদিক সমিতির প্রতিবাদ। একই প্রসঙ্গে ইবি সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম ও সাধারণ সম্পাদক জুয়েল রানা এক যৌথ বিবৃতিতে বলেছেন, প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিস
অফিসে হামলা এবং নিউ এজের সম্পাদক নুরুল কবিরের প্রতি আক্রমণ স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপের বহিঃপ্রকাশ। যারা কলমের শক্তিকে ভয় পায় তারাই এ ধরনের তরন্টি কর্মকাণ্ডে লিপ্ত হয়। সাংবাদিকদের ভয় দেখিয়ে সত্যকে দমিয়ে রাখা যাবে না। নেতারা আরও বলেছেন, গণতন্ত্রের কথা বলে যদি কেউ সংবাদ মাধ্যমে আগুন দেয়, অফিস ভাঙচুর করে কিংবা সম্পাদকদের ওপর হাত তোলে, তবে তারা গণতন্ত্রের ন্যূনতম চেতনারও ধারক নয়। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, সাংবাদিক সমাজ কখনোই ভয় পেয়ে নীরব হবে না। ইবিসাস, প্রেস ক্লাব ও ইবিরিউ অবিলম্বে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয় এবং নিউ এজ সম্পাদক নুরুল কবিরের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, সাংবাদিক, সম্পাদক এবং গণমাধ্যম প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে। প্রথম আলো কার্যালয়ে হামলা ও আগুনের ঘটনায় 15 আসামি কারাগারে। প্রথম আলো কার্যালয়ে সন্ত্রাসীদের হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার 15 আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। আজ বিকেলে 4টের দিকে আসামিদের আদালতের হাজতখানায় আনা হয়। সেখান থেকে সোয়া 5টার দিকে তাদের আদালতে তোলা হয়। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার আবেদন করেন। অপরদিকে আসামিদের মধ্যে 12 জনের জামিন চেয়ে তাদের আইনজীবীরা আবেদন করেন। 3 জনের কোনো আইনজীবী ছিলেন না। রাষ্ট্রপক্ষ থেকে জামিন নামঞ্জুরের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। পরে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন মোহাম্মদ নাইম ইসলাম 25, মোহাম্মদ সাগর ইসলাম 37, মোহাম্মদ আহাদ শেখ 20, মোহাম্মদ বিপ্লব 20, মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে মিনহাজ 20, মোহাম্মদ জাহাঙ্গীর 28, মোহাম্মদ সোহেল মিয়া 25, মোহাম্মদ হাসান 22, মোহাম্মদ রাসেল 26, মোহাম্মদ আব্দুল বারেক শেখ ওরফে আলামিন 31, মোহাম্মদ রাশিদুল ইসলাম 25, মোহাম্মদ সাইদুর রহমান 25, আবুল কাশেম 33, মোহাম্মদ প্রান্ত শিকদার 21 ও মোহাম্মদ রাজু আহমেদ 33। আসামিদের কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, তদন্তকালে এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজনকে জিজ্ঞাসাবাদ ও সোর্সদের কাছ থেকে পাওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই আসামিদের একাধিক জায়গায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার 1 নম্বর আসামি মোহাম্মদ নাইম ইসলামের কাছ থেকে লুণ্ঠিত নগদ 50,000 টাকা এবং লুণ্ঠিত অর্থ দিয়ে কেনা একটি ফ্রিজ, একটি এলইডি টিভি উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে। আসামিদের নাম ঠিকানা যাচাই বাছাই প্রক্রিয়াধীন। এই অবস্থায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেপ্তার আসামিদের ঠিকানা যাচাই বাছাই ও তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের জেল হাজতে আটক রাখা প্রয়োজন। প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা 400 থেকে 500 জনকে আসামি করে গতকাল রোববার দিবাগত রাত 12টা 10 মিনিটের দিকে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করা হয়েছে। মামলাটি করা হয় সন্ত্রাস বিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশে। মামলায় দাঙ্গা সৃষ্টি করে অবৈধভাবে কার্যালয়ে ঢুকে লুটপাট, ক্ষতি করা, হত্যার উদ্দেশ্যে অগ্নিসংযোগ, ভয় দেখানো, অপরাধের প্রমাণ নষ্ট করার অভিযোগ করা হয়। পাশাপাশি প্রথম আলো পত্রিকার প্রকাশনা বন্ধ ও অফিসের কাজে বাধা দিতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, অনলাইনে অপরাধমূলক কর্মকাণ্ডে নির্দেশনা দেওয়া ও অন্তর্ঘাতমূলক কাজের অভিযোগ আনা হয়েছে। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় শুধু লুটপাট করা সম্পদের মূল্য 2,50,00,000 টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। এজাহারে প্রথম আলো আরও জানিয়েছে, সব মিলিয়ে প্রাথমিক ক্ষতির পরিমাণ 32 কোটি টাকা। মামলার এজাহারে প্রথম আলো জানিয়েছে, এই হামলার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ফুটেজ রয়েছে।